হ্যালো স্টুডেন্টস, আমি বাবলু। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল WB স্টাডি পয়েন্ট। আজ আমরা আলোচনা করব তোমাদের ষষ্ঠ শ্রেণীর গণিত প্রভা বইয়ের কোষে দেখি 2-এর। আমরা আগের ভিডিও আলোচনা করেছিলাম তোমাদের 8 দাগ পর্যন্ত। আজ আমরা 9, 10, 11, 12, 13, 14, 15 দাগ পর্যন্ত অঙ্কগুলোর সমাধান তৈরি করব। তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। আগের ভিডিও যারা দেখোনি, ডেসক্রিপশন লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই সেখান থেকে গিয়ে দেখে নেবে। তো দেখো, প্রথমে আছে 9, মানের ঊর্ধ্বক্রম অনুসারে লিখি, অর্থাৎ ছোট থেকে বড়। ঊর্ধ্বক্রম মানে উপরের দিকে উঠতে হবে, অর্থাৎ ছোট থেকে বড়। এবং 10-এর দাগে আছে মানের অধক্রম অনুসারে সাজাই, অর্থাৎ বড় থেকে ছোট। তো এই আমি 9-এর দাগের প্রথম এর দাগ এবং 10-এর এর দাগ দুটো অঙ্ক করিয়ে দিচ্ছি, বাদ বাকিগুলো তোমরা নিজেরা বাড়িতে চেষ্টা করবে। প্রথমে এর দাগে আছে দেখো, প্রথমে আছে দেখো 7, 5, 2, 5, 7, 6, 2। তো আমাদের এটি যদি আমরা লিখি তাহলে 75,25,762 হচ্ছে। এরপরে আছে দেখো 75,25,662, 75,26,762। এরপরে আছে 75,25,652। তো দেখো এর মধ্যে সব থেকে ছোট, তো দেখো প্রথম সংখ্যাগুলো আমরা যদি দেখি, এর প্রথমে আছে 75, 25, এরপর আছে 75, 25, এর আছে 75, 26। তাহলে এটি সব থেকে বড়, তো আমরা এটি দেখবো না। এরপরে আছে দেখো 75, 25, এরপরে আছে 652, এরপরে আছে 662, আছে 762। তাহলে আমরা বুঝতে পারছি 75, 25, 652 এটি হলো আমাদের সব থেকে ছোট। তাহলে আমরা এটি লিখবো আগে। তারপর ছোট হলো 75, 25, 662, তারপরে 2 নম্বরে এটি লিখব। তারপরে 75, 25, 762, এটি 3 নম্বরে। এবং যেহেতু 75-এর পরে এটি 26 আছে সব থেকে বড়, তাহলে 75, 26, 762 এটা লিখবো সবার শেষে। তো কিভাবে লিখবো দেখে নাও। তো এইভাবে লিখবে দেখো, 75,25,652, 75,25,662, 75,25,762, 75,26,762। তো মানের ঊর্ধ্বক্রম অনুসারে, অর্থাৎ ছোট থেকে বড়, তো আমরা সেই অনুসারে এইভাবে সাজিয়ে লিখব। ঠিক আছে। এবার আছে দেখো 10-এ মানের অধক্রম অনুসারে সাজাই, অর্থাৎ বড় থেকে ছোটোর দিকে আমরা যাব। এর আগে ছিলাম দেখো ঊর্ধ্বক্রম অর্থাৎ ছোট থেকে বড়, আর অধক্রম মানে ছোট থেকে বড় থেকে ছোট। তো দেখো এই অঙ্কটার ভিতরে আছে 45,03,210, এটা আছে 45,03,201, 45,03,120, 45,02,210। তো দেখো 45-এর পরে 0, 2 আছে, আর এগুলোই সব 3 আছে। তাহলে আমরা এই তিনটের মধ্যে আগে সব থেকে বড় কোনটা দেখে নেব। তো আমরা দেখেই বুঝতে পারছি 210 সব থেকে বড়, তারপর 201, তারপর 120, তারপর এভাবে আছে দেখো এটি। তো একটি আমাদের একদম অধক্রম অনুসারে সাজানোই আছে। তো আমরা সুতরাং এই অঙ্কটি যেভাবে আছে আমরা সেইভাবেই লিখে দেব। ঠিক আছে। তো তোমরা এইভাবে লিখবে 45,03,210, 45,03,201, 45,03,120, 45,02,210, এইভাবে লিখে নেবে। ঠিক আছে। তো বাদ বাকি অঙ্ক দুটো তোমরা নিজেরাই চেষ্টা করবে, আশা করি অবশ্যই করতে পারবে। এরপরে 11 আছে দেখো, দুটি সংখ্যার যোগফল 8,29,45,195। একটি সংখ্যা বলেছে 6,91,278 হলে অপর সংখ্যাটি কত। দেখো যোগফল বলে দিয়েছে, তাহলে দুটো সংখ্যার সঙ্গে যদি আমরা যোগ করি, অর্থাৎ এই সংখ্যাটার সঙ্গে যদি আরেকটা সংখ্যা যোগ করি, তাহলে এটি আমাদের আসবে। তাহলে একটি সংখ্যা আমাদের যদি এটি হয়, তাহলে অপর সংখ্যাটি কি? যেহেতু দুটি সংখ্যার যোগফল এটি, তাহলে একটি সংখ্যা যদি এটি হয়, তাহলে এই সংখ্যা থেকে যদি আমরা এই সংখ্যাটি বাদ দিয়ে দিই, তাহলে অপর সংখ্যাটি পেয়ে যাব। তো চলো সেইভাবে অঙ্কটা কীভাবে করতে হবে দেখে নিই। তাহলে দেখো 2-এর দাগের অঙ্কটি, 11 দাগের অঙ্কটি এভাবে লিখবে, দুটি সংখ্যার যোগফল 8,29,45,195, একটি সংখ্যা 6,91,278, আর অতএব অপর সংখ্যাটি। তো দেখো আমি এখানে একবারে বিয়োগ করে বের করে দিতে পারতাম, কিন্তু বোঝার সুবিধার্থে আমি এই প্রথম সংখ্যাটি থেকে দ্বিতীয় সংখ্যাটি বিয়োগ করেছি। বিয়োগ করে হয়েছে আমাদের 1,38,44,917। তো এই সংখ্যাটি আর এই সংখ্যাটি যোগ করলে এই সংখ্যাটি পাওয়া যাবে। যেহেতু বলেছিল দুটো সংখ্যা যোগ করে এটি পাওয়া গেছে, একটি সংখ্যা এটি বলে দেওয়া হয়েছিল, তাহলে আরেকটি সংখ্যা কত হবে? আমাদের এই সংখ্যাটি। তো তোমরা ক্যালকুলেশন করে নেবে, এই সংখ্যা আর এই সংখ্যা যোগ করবে, দেবে এই সংখ্যাটি তোমরা পেয়ে যাবে। ঠিক আছে। এবার দেখো 12 দাগে বলেছে, দুটি সংখ্যার বিয়োগফল 2,83,51,036, একটি সংখ্যা 3,05,29,179 হলে অপর সংখ্যাটি কত। আগে বলেছিল যোগফল, এটি বিয়োগফল। তো দেখো যখন যোগফল বলেছিল তখন এই দুটো সংখ্যার মধ্যে আমরা বিয়োগ করেছিলাম, কিন্তু এখন বলেছে বিয়োগফল, অর্থাৎ এর সঙ্গে এমন একটি সংখ্যা থাকবে যে সংখ্যাটি বিয়োগ করলে আমাদের এই সংখ্যাটি আসবে। তাহলে কি আমরা এই দুটো সংখ্যা যোগ করে দেব, যোগ করে দিলেই তো আমাদের বিয়োগফলটি আমরা পেয়ে যাব। অর্থাৎ সেই যোগফলের থেকে যদি আমরা এই সংখ্যাটি বাদ দিয়ে দিই, তাহলে কি আমরা এই সংখ্যাটি পেয়ে যাব। তাহলে কি করব, আমরা এই সংখ্যা এবং এই সংখ্যা এই দুটোকে কি করব, যোগ করব। তো দেখো যোগ আমরা এইভাবে করব, তবে লিখব
দুটি সংখ্যার বিয়োগফল এই সংখ্যাটি একটি সংখ্যা এত, অতএব অপর সংখ্যাটি হলো, এই দুটোকে আমরা যোগ করেছি, যোগ করে হয়েছে আমাদের 5,88,80,215। দেখো এই সংখ্যাটা থেকে যদি আমরা এই সংখ্যাটা বিয়োগ করি তাহলে আমরা এই সংখ্যাটি পেয়ে যাব। সেই জন্য আমাদের কি করতে হবে না, এই দুটি সংখ্যাকে যোগ করলে আমরা অপর সংখ্যাটি পেয়ে যাব। আশা করি বুঝতে পেরেছো। যদি বুঝতে পেরে না থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এবার দেখো 13 দাগে বলেছে, বকুলতলার একটি কারখানায় গত বছরে 75,21,200 টাকা আয় হয়েছিল। এবছর আরও 32,50,325 টাকা আয় হলো। 2 বছরে মোট কত টাকা আয় হলো? তো বুঝতেই পারছি প্রথম বছরে এটা ইনকাম করেছে, দ্বিতীয় বছরে এটা, তাহলে কি 2 বছরে কি টোটাল করে দেবো, অর্থাৎ আমরা দুটোকে যোগ করে দেবো। তো এইভাবে লিখবে, গত বছরের আয় 75,21,200 টাকা, এবছরের আয় 32,50,325 টাকা। 2 বছরের মোট আয় এইভাবে লিখবে। তো আমরা এইভাবে যোগ করে দেবো এটাকে, 5 করতে 5, 2 করতে 2, 3 আর 2 5, 1 করতে 1, 5 আর 2 হচ্ছে 7, এই 5 আর 2 হচ্ছে 7, আর এখানে হচ্ছে 7 আর 3 10। তাহলে আমাদের দেখো কত হচ্ছে, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। 7,71,525 টাকা। এই টাকাটা তারা কি 2 বছরে আয় করেছে। বুঝতে পেরেছ? তো দেখো আজ আমরা 14 দাগ পর্যন্ত অঙ্কটি করব এবং এই 14 দাগের অঙ্কটি দেখে নিই। বলেছে দুটি সংখ্যার গুণফল 15,05,04,90, একটি সংখ্যা 5 হলে অপর সংখ্যাটি কত? অর্থাৎ দেখো দুটি সংখ্যাকে গুণ করে এটি পাওয়া গেছে, অর্থাৎ 5-এর সঙ্গে এমন একটি সংখ্যা গুণ করেছে যার গুণফল হিসেবে এই সংখ্যাটি আমরা পেয়েছি। তাহলে দেখো গুণফলকে যদি আমরা 5 দিয়ে ভাগ করে দিই তাহলে অপর সংখ্যাটি পেয়ে যাব। তাহলে আমাদের এইভাবে লিখব, দুটি সংখ্যার গুণফল এত, একটি সংখ্যা এত, অপর সংখ্যাটি কত। তো চলো সেটি আমরা দেখে নিই। তো দেখো এইভাবে লিখবে, দুটি সংখ্যার গুণফল 1,50,50,490, একটি সংখ্যা 5, অতএব অপর সংখ্যাটি হবে এই 1,50,50,490কে 5 দিয়ে ভাগ করব। তো একে ভাগ করে যে উত্তরটি হবে আমরা এখানে পাঠিয়ে দেব। তো তোমরা ভাগ করে নেবে, আমি ভাগ করে অন্য জায়গায় করে উত্তরটি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। না চলো এখানে এই ভাগটি করে দেখাচ্ছি। তো দেখো আমরা যদি 5 দিয়ে ভাগ করি তো 5 আমরা এখানে পাঠিয়ে নেব, 1,5,0,5,0,4,9,0, এই সংখ্যাটিকে আমরা ভাগ করব। তো দেখো প্রথমে আছে 1, 1কে ভাগ করা যাচ্ছে না, তাহলে দুটো সংখ্যা নেব। কত হচ্ছে, 3-5 15, 5 দিয়ে ভাগ করেছি তো 3-5 15 মিলে গেল। তো দেখো এখানে শূন্য নামাচ্ছি, শূন্যকে কিন্তু ভাগ করা যায় না, সেই জন্য এখানে আমরা একটি শূন্য দিয়ে নেব। এবার 5 নামাবো, ঠিক আছে। এবার দেখো 5 আছে, 5কে আমরা 1 দিয়ে ভাগ করতে পারি, তাহলে লিখবো 5-1কে 5, মিলে গেল। এবার দেখো এখানে আবার একটি শূন্য নামাবো। তো শূন্যকে যেহেতু ভাগ করা যাচ্ছে না বা পরের সংখ্যাটি আমাদের আর একবার নামাতে হবে, তাহলে দুটো সংখ্যা যখনই পরপর নামালাম তখন এখানে একটি শূন্য দিয়ে নেব। তো দেখো 5 দিয়ে 4কে ভাগ করা যাচ্ছে না, তাহলে আবার কি এখানে 9 নামাতে হবে, তার জন্য আরও একটি এখানে শূন্য দিয়ে নেব। এবার দেখো আমরা গুণ করব, কত, 5-8 40, 5-9 45, তাহলে এখানে হচ্ছে 5 দিয়ে 9কে গুণ করলে হচ্ছে 45, তাহলে থাকলো কত, 4। এবার একটি শূন্য আছে, শূন্যটি নামিয়ে নেব, কত হলো 40, 5-8 40। তাহলে অপর সংখ্যাটি কত হবে, 30,198। তাহলে আমরা এখানে লিখে নেব 30,198, অর্থাৎ একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত 30,10,098। ঠিক আছে, তাহলে আমাদের উত্তরটি সঠিক হয়ে গেল। তো আশা করি তোমরা ভালোভাবে বুঝে নিয়েছো। তো দেখো 15 দাগের অঙ্কটি আছে, সমীরবাবু সম্পত্তি বিক্রি করে যে সংখ্যাটি দেয়া আছে এত টাকা পান, 3,56,29,850 টাকা, সেইটা হলো তিনি পান সম্পত্তি বিক্রি করে। তিনি সেই টাকা থেকে 1,62,000 টাকা স্ত্রীকে, 1,30,50,000 টাকা 3 ছেলে মেয়ের মধ্যে সমান ভাগে ভাগ করে দেন, বাকি টাকা গ্রামের স্কুল তৈরিতে দান করলেন। হিসাব করে দেখি, দেখো দুটো প্রশ্ন এখানে দেওয়া আছে। প্রথমটি হচ্ছে তিনি প্রতি ছেলে মেয়েকে কত টাকা দিলেন, আর বিয়ে আছে তিনি গ্রামের বিদ্যালয় তৈরিতে কত টাকা দান করলেন। তো দেখো তিনি মোট সম্পত্তি যেটা বিক্রি করেছিলেন তিনি এই টাকাটা পেয়েছিলেন, সেই টাকা থেকে এই টাকাটা তিনি স্ত্রীকে দিয়েছিলেন, এবং এই যে 1,30,50,000 টাকা, এই টাকাটা 3 ছেলে মেয়ের মধ্যে ভাগ করে দিয়েছিলেন। তাহলে প্রথম প্রশ্নের যেটি আছে প্রতি ছেলে মেয়ে কত পেল, তাহলে কি এই সংখ্যাটাকে আমরা 3 দিয়ে ভাগ করে দিলেই পেয়ে যাব যে প্রত্যেক ছেলে মেয়ে কত পেল। এবং গ্রামের বিদ্যালয়ে দান করলেন কি, এই দুটো টাকা যোগ করে এর থেকে বিয়োগ করে যে সংখ্যাটি পড়ে থাকবে অর্থাৎ বাকি টাকাটি, সেটি তিনি গ্রামের বিদ্যালয় তৈরিতে দান করেছেন। তো অঙ্কটি কিভাবে করবে দেখে নাও। তো দেখো এইভাবে লিখবে, সমীরবাবুর মোট টাকা কত, 3,56,29,850 টাকা।
সমীরবাবু প্রতি ছেলে মেয়েকে দিলেন, তিনি এই যে টাকাটা 1,30,50,000 টাকা 3টে ছেলে মেয়ের মধ্যে ভাগ করে দিয়েছেন, তাহলে প্রত্যেক ছেলে মেয়ে পেতে গেলে কি করতে হবে না 3 দিয়ে ভাগ করতে হবে। তো দেখো ভাগটি এভাবে দেখে নেবে, 3 দিয়ে 3 এ 4 12, 1 থাকছে 0, 3 তিরিককে 9, 1 থাকছে 5 লাভলো, 3 এ 5 15, 435। এখানে দেখো 4টি শূন্য আছে, 1 2 3 4, তো আমি 4টি শূন্য নামিয়ে সেটিকে উপরে পাতিয়ে দিয়েছি কেটে, কারণ শূন্য থাকলে সেগুলো কেটে উপরে লিখতে হয়। তাহলে উত্তরটি আমাদের কত হচ্ছে 43,50,000 টাকা। তাহলে প্রতি ছেলে মেয়ে কত পেল 43,50,000 টাকা। এবার দেখো স্ত্রী ও ছেলে মেয়েকে দিয়েছিলেন, অর্থাৎ যিনি যে 3 ছেলে মেয়েকে ভাগ করে দিয়েছিলেন সেই 3 ছেলে মেয়ে আর স্ত্রীকে মোট কত টাকা দিয়েছিলেন। তো স্ত্রীকে যত টাকা দিয়েছিলেন 1,62,000 টাকা, আর 3 ছেলে মেয়েকে দিয়েছিলেন 1,30,50,000 টাকা। এটিটা আমরা যোগ করেছি, যোগ করে হয়েছে 2,31,12,000 টাকা। তাহলে এই টাকাটা তিনি তার মোট সম্পত্তি থেকে দান মানে ছেলে মেয়ে এবং স্ত্রীকে দিয়েছেন। এবার দেখো যে বাকি টাকাটি পড়ে থাকবে, অর্থাৎ বাকি টাকা থাকে কত, এই 3,56,29,850 টাকা থেকে 2,31,12,000 টাকা আমরা যদি বিয়োগ করি, তো বিয়োগফল আসবে 1,25,17,850 টাকা। আর এই টাকাটাই অর্থাৎ বলেছে প্রশ্নে বাকি টাকাটা তিনি গ্রামের বিদ্যালয় তৈরিতে দান করেছিলেন, তাহলে এই টাকাটাই বাকি থাকে। তাহলে আমরা উত্তর হিসেবে এইভাবে লিখব, অতএব তিনি গ্রামের বিদ্যালয় তৈরিতে 1,25,17,850 টাকা দান করেন। ঠিক আছে। 16 দাগের অঙ্কটি দেখো, একটি শহরের লোক সংখ্যা 2,98,72,600। এখানে সংখ্যা বলে দেয়নি, কথায় লিখে দেওয়া আছে। এদের মধ্যে পুরুষ 1,25,05,000 জন ও মহিলা 88,72,435 জন হলে শিশুদের সংখ্যা হিসাব করি। তো দেখো এই যে সংখ্যাটি আছে, এই সংখ্যাটি মোট জনসংখ্যা, তার মধ্যে পুরুষ এটা মহিলা এটা, তাহলে পুরুষ এবং মহিলা আমরা এক করে অর্থাৎ যোগ করে যদি মোট সংখ্যা থেকে বাদ দিয়ে দিই তাহলে শিশুদের সংখ্যা আমরা পেয়ে যাব। তাহলে দেখো এইভাবে লিখবে, শহরের লোক সংখ্যা 2,98,72,600 জন, এটা আমাদের সংখ্যায় কথায় বলে দিয়েছিল, আমরা সংখ্যায় লিখে নিয়েছি। পুরুষ ও মহিলা, তাহলে পুরুষ ছিল 1,25,05,000 জন আর মহিলা ছিল 88,72,435 জন। এই দুটিকে আমরা যোগ করেছি, কত হয়েছে 2,13,72,935 জন। তাহলে এটি হলো আমাদের পুরুষ আর মহিলা। তাহলে মোট জনসংখ্যা থেকে যদি পুরুষ মহিলা বাদ দিয়ে দিই তাহলে কি শিশু পড়ে থাকে, তাহলে এই লিখবে অতএব শিশুর সংখ্যা, এই সংখ্যাটি অর্থাৎ 2,98,72,600 থেকে 2,13,72,935 বাদ দিলে থাকবে কত 84,99,665 জন। তাহলে এই সংখ্যাটাই কি আমাদের শিশুর সংখ্যা। আশা করি তোমাদের বুঝতে কোনো রকম অসুবিধা হয়নি। এবার দেখো 17 দাগে বলেছে 23, 45, 67 অর্থাৎ 2,34,567 এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল 835 দ্বারা বিভাজ্য হবে। তো চলো অঙ্কটি দেখে নেওয়া যাক। তো দেখো আমাদের বলে দিয়েছিল যে 2,34,567কে কত দিয়ে ভাগ করলে অর্থাৎ কত সংখ্যা যোগ করতে হবে, এই সংখ্যাটির সঙ্গে যোগ করার ফল যোগফল এই 835 দিয়ে ভাগ যাবে। তাহলে আমরা এই অঙ্কটি করব, এই 835 দিয়ে এই 2,34,567 জনকে আগে আমরা ভাগ করে নেব। তো দেখো 2 বারে হয়েছে 1670, বিয়োগ করে হয় কত আমাদের 675, এই 6টি নামছে, 6 নামলে 8 বারে দিলে হচ্ছে কত 66 80, এখানে বিয়োগ করে থাকছে 76 এবং এখানে থাকছে 7। দেখো এই সংখ্যাটি আমাদের অবশিষ্ট থাকছে, এর সঙ্গে কোন সংখ্যা যোগ করলে 835 পাওয়া যাবে সেই সংখ্যাটি আমাদের উত্তর। অর্থাৎ এখানে যদি 835 হতো তাহলে এই 835 দিয়ে ভাগ করলে মিলে যেত। তাহলে দেখো এখানে আমাদের 767 বেরিয়েছে, তাহলে আমরা 835 থেকে 767 বিয়োগ করে দেবো। তাহলে বিয়োগ করে হয়েছে আমাদের 68। তাহলে এই 2, 3, 4, 5, 6, 7 অর্থাৎ 2,34,567 সঙ্গে আমরা যদি 68 যোগ করতাম তাহলে এটি আমাদের ভাগফল মিলে যেত এবং এটি 29 দিয়ে অর্থাৎ এখানে 8-এর জায়গায় 9 হতো এবং এটি ভাগফল মিলে যেত। ঠিক আছে, তো উত্তরটি এইভাবে লিখবে, অতএব 68 যোগ করলে যোগফল 835 দ্বারা বিভাজ্য হবে। ক্লিয়ার। এবার চলো 18 দাগের অঙ্কটি দেখে নিই। বলেছে একটি সংস্থা একজন চিত্রকরের আঁকা দুটি ছবি কিনেছেন যথাক্রমে এত টাকা এবং এত টাকায়, এবং আর একজন চিত্রকরের আঁকা দুটি ছবি কিনেছে যথাক্রমে এই দুটো টাকায়। 4টি ছবি কিনতে ওই সংস্থার মোট কত টাকা খরচ হয়েছে। দেখো খুবই সিম্পল অঙ্ক, এই 4টেকে আমরা যদি যোগ করে দিই একসঙ্গে তাহলেই আমাদের উত্তরটি বেরিয়ে যাবে। তো চলো আমরা আগে যোগ করে দেখি। দেখো প্রথমে বই কিনেছিল কত 9 লক্ষ টাকায়,
লক্ষ, 9 লক্ষ টাকায় দ্বিতীয় বই কিনেছিল 20 লক্ষ, তৃতীয়টি 30 লক্ষ এবং চতুর্থটি 17 লক্ষ। তো এটা ছিল 30 লক্ষ 21,636 জন এটি এই টাকা, আর এটি ছিল 17 লক্ষ 61,84 টাকা। তাহলে এই সংখ্যাটিকে আমরা যদি যোগ করি, এই চারটে সংখ্যাকে একসঙ্গে যোগ করলে আমরা পাবো 76,82,720 টাকা। অতএব চারটি বই কিনতে মোট কত টাকা খরচ হয়েছিল? 76,82,720 টাকা। এটি ছিল খুবই সোজা অঙ্ক তোমাদের অঙ্কের ভিতরে। এবার দেখো 19-এ বলেছে, দেখো 19-এ তাকে বলেছে কোনো একটি দেশের ক্ষেত্রফল প্রায় 32,87,263 বর্গ কিলোমিটার। এর মধ্যে বনভূমি প্রায় 7,54,740 বর্গ কিলোমিটার এবং নদী অববাহিকা আছে 25,03,000 বর্গ কিলোমিটার। বনভূমি ও নদী অববাহিকা বাদে বাকি অংশের ক্ষেত্রফল, অর্থাৎ দেখো এই বনভূমি যেটি আছে আর এই নদী অববাহিকা আছে, এই দুটোকে একসঙ্গে আমরা যদি যোগ করে দেশের মোট ক্ষেত্রফল থেকে বাদ দিয়ে দিই তাহলে বাকি অংশের ক্ষেত্রফল আমরা পেয়ে যাব। তো দেখো এইভাবে লিখবে, দেশের মোট ক্ষেত্রফল 32,87,263 বর্গ কিলোমিটার। বনভূমি ও নদী অববাহিকা, এই যে সংখ্যাটি আছে আমাদের, বনভূমি ছিল 7,54,740 এবং নদী অববাহিকা ছিল 25,03,000 বর্গ কিলোমিটার। এই দুটোকে আমরা যোগ করে পেয়েছি 32,57,740 বর্গ কিলোমিটার। তো দেখো এই যে আমাদের 32,87,263 থেকে আমরা যদি 32,57,740 বাদ দিয়ে দিই তাহলে আমাদের বাকি অংশের ক্ষেত্রফল পেয়ে যাব। সেটিই আমি করেছি। দেখো বাকি অংশের ক্ষেত্রফল তো এই দুটো সংখ্যা থেকে বাদ দিয়েছি, বাদ দিয়ে হয়েছে আমাদের 29,523 বর্গ কিলোমিটার। তাহলে আমাদের উত্তরটি কত হয়ে যাবে? 29,523 বর্গ কিলোমিটার। আশা করি তোমরা অঙ্কগুলো ভালোভাবে বুঝে নিয়েছো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে বেল নোটিফিকেশান অল করে রাখবে পরবর্তী সমস্ত ভিডিওগুলোর নোটিফিকেশান পাওয়ার জন্য। তো চলো আজ এই পর্যন্তই, পরের ভিডিও আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।